হ্যাভ এ গুড স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা C877 অর্থাৎ আরবান ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট কোর্সের আমরা আমাদের সর্বশেষ লেকচারটি বা আমরা আমাদের পার্ট 11 দেখব। ইতিমধ্যে হচ্ছে আমরা 10টি লেকচার বা 10টি পার্ট কমপ্লিট করেছি। আজকে আমরা হচ্ছে শেষ লেকচারটি বা শেষ পার্টটি দেখব। তাহলে আমরা যদি কোর্স আউটলাইনে চলে যাই, আমাদের পার্ট 11 হচ্ছে এনভায়রনমেন্টাল এন্ড সাস্টেনেবল ট্রান্সপোর্ট, অর্থাৎ পরিবেশ এবং টেকসই পরিবেশ এবং হচ্ছে যে আপনার টেকসই হচ্ছে পরিবহন ব্যবস্থা। এখানে হচ্ছে আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট আর আরবান ট্রান্সপোর্টেশনস, নাম্বার 1, নাম্বার 2 সাস্টেনেবল আরবান মোবিলিটি প্ল্যানস, নাম্বার 3 ক্লিয়ার ট্রান্সপোর্ট টেকনোলজি এন্ড নাম্বার 4 ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন ট্রান্সপোর্টেশনস। এই চারটি টপিক নিয়ে আমাদের পার্ট 11 বা এনভায়রনমেন্টাল এন্ড সাস্টেনেবল ট্রান্সপোর্ট লেকচারটি সাজানো। ওকে, আমরা আমাদের মূল আলোচনা চলে যাই বা মূল লেকচারে আমরা চলে যাই। এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অফ আরবান ট্রান্সপোর্ট। আচ্ছা, আরবান ট্রান্সপোর্ট হচ্ছে এনভায়রনমেন্টে কি ধরনের ইমপ্যাক্ট ফেলে। সাধারণত হচ্ছে যে আমাদের যে আরবান যে ট্রান্সপোর্ট সিস্টেমটা আছে, সেটা হচ্ছে আমাদের পরিবেশের উপরে হচ্ছে বিরাট ধরনের হচ্ছে যে প্রভাব ফেলে। অর্থাৎ যখন হচ্ছে যানবাহন চলে বা হচ্ছে যে আমাদের ভেহিকেল গুলো চলে, সেটা হচ্ছে বায়ু দূষণ করে বা হচ্ছে যে আমাদের হচ্ছে যে শব্দ দূষণ সৃষ্টি করে। এছাড়াও সাধারণত হচ্ছে যেহেতু অতিরিক্ত হচ্ছে যে মানে আরবানাইজেশনের কারণে হচ্ছে যে আমাদের মানে গাড়ি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমাদের রুটও হচ্ছে কি বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে যে নতুন রাস্তা তৈরি করার জন্য বেশি পরিমাণ হচ্ছে জায়গা বা জমির প্রয়োজন হচ্ছে। ওকে, এবং এগুলো সাধারণত কি করতেছে, পরিবেশের জন্য হচ্ছে যে ক্ষতিকারক বা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে। এই প্রভাবগুলো হচ্ছে ঠিকভাবে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে সেটা হচ্ছে মানুষের হচ্ছে যে স্বাস্থ্যে হচ্ছে যে ইফেক্ট ফেলতে পারে, অর্থাৎ পাবলিক হেলথে হচ্ছে যে সেটা হচ্ছে যে ইফেক্ট ফেলতে পারে। এছাড়া হচ্ছে যে আমাদের ক্লাইমেট চেঞ্জের ফলে অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু হচ্ছে যে এটা হচ্ছে আমার হচ্ছে যে মানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ে এবং হচ্ছে শহরে বসবাস যোগ্যতা হচ্ছে কমে যায়। তাই একটা টেকসই যদি হচ্ছে আমরা পরিবহন ব্যবস্থা যদি গড়ে তুলতে পারি, আহ তাহলে সেটা যেটা হবে সেটা হচ্ছে কি, যে সেটা আমাদের পরিবেশটাকে রক্ষা করবে। আর পরিবেশটা যখন রক্ষা হবে, তখন আমাদের পাবলিক হেলথ ভালো থাকবে, আমাদের ক্লাইমেট সাধারণত চেঞ্জ হবে না। এছাড়া আমাদের শহরটা কি হবে, বসবাসের উপযোগী হয়ে উঠবে। ওকে, এরপর আমরা আসি হচ্ছে কি এনভায়রনমেন্ট ইস্যু কি কি আছে। নাম্বার 1 হচ্ছে যে আমার বায়ু দূষণ বা এয়ার পলিউশন। তাহলে হচ্ছে সোর্স কি কি সোর্স আছে, সেটা হচ্ছে ডিজেল বা পেট্রোল চালিত যে যানবাহন গুলো আছে, সেগুলো থেকে হচ্ছে যে ধোঁয়াটা বের হচ্ছে, এই ধোঁয়াটা কিন্তু হচ্ছে আমার পরিবেশে ক্ষতি করতেছে। ওকে, এরপরে হচ্ছে পলিউশন বা দূষক যেগুলো আছে, যেমন PM2.5, PM10 বা নাইট্রো বা NOx বা নাইট্রোজেন জাতীয় বা কার্বন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড বা হচ্ছে BOX টাইপের যে হচ্ছে যে দূষকগুলো আছে, এগুলো হচ্ছে আমার পরিবেশের জন্য খুব ক্ষতিকর। ওকে, এরপরে আসে হচ্ছে যে হেলথ ইম্প্যাক্ট, অর্থাৎ এই পরিবেশ দূষণ যদি বা গাড়িগুলো বা যানবাহনগুলো যদি এবার পরিবেশ দূষিত করতে থাকে, তাহলে একটা সময় সেটা হচ্ছে মানুষের শ্বাসকষ্ট বা হৃদরোগের মতো হচ্ছে জটিল হচ্ছে রোগ হতে পারে। এছাড়াও এর ফাইনাল হচ্ছে যে স্টেজ বলতে মৃত্যু হতে পারে। ওকে, এরপর হচ্ছে গ্রিন হাউস গ্যাস ইমিশন, অর্থাৎ গ্রিন হাউস গ্যাস নির্গমন। সাধারণত হচ্ছে যে মানে WHC এর তথ্য থেকে আমরা যেটা পাই, যে প্রতি বছর বা প্রতি বিশ্বে বা বছর মানে বিশ্বের সব জায়গায় যে আপনার পরিবহন খাত থেকে 25% কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, যা কিন্তু হচ্ছে পরিবেশের হচ্ছে বিশাল বড় ইফেক্ট করতেছে। ওকে, এবং আমার টেম্পারেচারটাকে মানে বৃদ্ধি করে তুলছে। যেহেতু হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ যদি বেড়ে যায়, অক্সিজেনের পরিমাণটা কমে যায়, তাহলে সেখানে সেই পরিবেশে হচ্ছে যে টেম্পারেচারটা অটোমেটিক বৃদ্ধি পাবে। ওকে, এছাড়া হচ্ছে যে শহরে যানবাহনের হচ্ছে কি, যেহেতু হচ্ছে যে ভলিউমটা বেশি, সেক্ষেত্রে হচ্ছে যে আমার ফুয়েলে বেশি লাগতেছে। যদি ফুয়েল বেশি লাগে, তাহলে সেখান থেকে হচ্ছে কি, যে কালো ধোঁয়াটাও বেশি বের হবে। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা নয়েজ পলিউশন। যখন হচ্ছে আমাদের গাড়িগুলো চলে, সাধারণত হচ্ছে যে এগুলো হচ্ছে খুব বিশাল বড় শব্দ করে, যেটা হচ্ছে যে আমাদের মানে যদি রুগী থাকে বা হসপিটাল থাকে বা হচ্ছে যে আমাদের কি থাকে শিক্ষা প্রতিষ্ঠান থাকে, সেখানে হচ্ছে শিক্ষার্থীদের বা হাসপাতালে রুগীদের বা বাসায় যদি অসুস্থ কোনো বাচ্চা থাকে বা বা বৃদ্ধ থাকে, তাদের হচ্ছে ক্ষতি করতেছে বা আমাদের নিজের স্ট্রেস বাড়াচ্ছে বা চাপ বাড়াচ্ছে। এছাড়া WHO-র মতো বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতো যদি হচ্ছে 55 ডেসিবেলের বেশি শব্দ হয়, সেটা হচ্ছে হিউম্যান হেলথের জন্য খুব খারাপ। সাধারণত আমাদের যানবাহন গুলো হচ্ছে যে যখন চলাচল করে, তাদের যে হর্ন সেটা 55 ডেসিবেলে পার হয়ে যায় অনেক সময়। ওকে, এরপর আসি হচ্ছে ওয়াটার অ্যান্ড সয়েল পলিউশন। রান অফ ফ্রম রোডস কন্টেন্স অয়েল, হেভি মেটালস অ্যান্ড রাবার অ্যান্ড কন্টামিনেট আরবান ওয়াটারওয়েজ অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। তার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাস্তায় যখন হচ্ছে কি, যে
রাস্তায় হচ্ছে যে পানিটা জমে, আচ্ছা ধর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পর যদি সে পানিটা যেতে না পারে বা আমাদের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকে, তাহলে সেটা কোথায় হবে? সেটা রাস্তায় জমে থাকবে, ঠিক আছে? তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে যদি ওই রাস্তার সাথে কোনো কিছু মিশে যায় ভারী, যেমন যেমন ভারী, যেমন তেল বা হচ্ছে ভারী ধাতু বা রাবারটা যদি মিশে যায়, তো সেটা যেটা হবে সেটা হচ্ছে কি ওই পানিটা হচ্ছে যে গড়াতে গড়াতে সেটা হচ্ছে কি আমার নদীতে যাবে বা নালা যাবে, খালে যাবে। ফলে কি হবে? ফলে হচ্ছে আমার সয়েল ইফেক্ট হবে বা আমার ওয়াটার ইফেক্ট হবে। এটা যখন আমরা খাবো ওই ওয়াটারটা, তাহলে হচ্ছে আমরা কি অসুস্থ হয়ে যাব। ওকে, এরপর আসে আরবান হিট আইল্যান্ড ইফেক্ট, যেটা বললাম যে অতিরিক্ত হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কারণে হচ্ছে কি হচ্ছে আমার হিট বেড়ে, অর্থাৎ আমার তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে। সাধারণত যদি আমরা খেয়াল করি, আগে যে এখানে হচ্ছে 10টা বা 11টা বাজে হচ্ছে সূর্য উঠতো, মানে সূর্য উঠতো বলতে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে সূর্যের কড়া তাপটা হচ্ছে যে পড়তো, কিন্তু এখন হচ্ছে সকাল 7টা বা 8টা থেকে হচ্ছে ওই তাপটা দেখা দেয়। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে। এখন এই জলবায়ু পরিবর্তনের জন্য আমার কিন্তু যে গাড়ি বা যানবাহন গুলো হচ্ছে যে সবচেয়ে বেশি কিন্তু দায়ী। অর্থাৎ তাদের থেকে যে কার্বন ডাই অক্সাইড যেটা নির্গত হয় প্রায় হচ্ছে 25%, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ কিন্তু কি করতেছে আমার গাড়িগুলো হচ্ছে যে আমার মানে গ্রিন হাউসটাকে ইফেক্ট করতেছে, আমার হচ্ছে পরিবেশের হচ্ছে টেম্পারেচার চেঞ্জ করতেছে, ক্লাইমেট চেঞ্জে হচ্ছে যে মানে ক্লাইমেটটা চেঞ্জ করে দিচ্ছে। ওকে, এরপরে আসি হচ্ছে ল্যান্ড ইউজ এন্ড ইকোলজিক্যাল ইমপ্যাক্ট। আচ্ছা, যেহেতু হচ্ছে যে আমাদের কি বলে যে আরবানাইজেশনটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের নতুন নতুন রোড তৈরি করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা বন উজাড় করে বা আমরা বাসস্থান উজাড় করে হচ্ছে কি করতেছি, রাস্তা তৈরি করতেছি। এতে কি হচ্ছে? এতে কিন্তু ইকোলজিক্যাল ব্যালেন্স হচ্ছে না। সাধারণত পাখিরা হচ্ছে তাদের খাদ্য পাবে না, বা হচ্ছে যে বা যে পরিমাণ হচ্ছে বাস্তুতন্ত্র দরকার সেটা হচ্ছে কি হবে, নষ্ট হয়ে যাবে। ফলে পরিবেশে হচ্ছে কি হবে, একটা ইফেক্ট করবে। ওকে, এরপর আসি ট্রাফিক কনজেশন এন্ড আইডলিং, অর্থাৎ যানজট এবং হচ্ছে আইডলিং বলতে সাধারণত হচ্ছে ইঞ্জিন বুঝে, যে গাড়ির যে ইঞ্জিনটা সেটা বুঝে। অর্থাৎ আইডলিং ভেহিকলস ইমিট মোর পলিউশনস pollutants, congestions or sorry congestions or sense emissions in intensity per kilometer। অর্থাৎ গাড়ি যখন থেমে থাকে তখন তার ইঞ্জিনটা চালু থাকে, আর তখন কি হয় ওই ইঞ্জিন থেকে কিন্তু হচ্ছে ধোঁয়া বের হয়, আর ফলে সেটা কি হয় পরিবেশটাকে দূষিত করে। ওকে, এছাড়া হচ্ছে যানজট দূষণের হচ্ছে এছাড়া হচ্ছে যানজটে হচ্ছে যে গাড়ির দূষণের হার প্রতি কিলোমিটার কিন্তু বেড়ে যায়। ওকে, অর্থাৎ যত হচ্ছে যে সে দূরে যাবে, ধরেন আগে 5 কিলোমিটার যাচ্ছে এখন 7 কিলোমিটার যাবে, তার মানে হচ্ছে এখন কি হচ্ছে, এখন হচ্ছে ধোঁয়াটা আরো বাড়বে, তার ইঞ্জিন থেকে কি হবে ধোঁয়াটা আরো বেশি নির্গত হবে। ফলে কি হবে আমার পরিবেশটা আগের চাইতে বেশি পরিমাণ ইফেক্ট করবে। ওকে, পরিবেশ যখন খারাপ হয়ে যাবে সেটা হচ্ছে কি আমার আপনার হচ্ছে স্বাস্থ্যের প্রতি হচ্ছে কি হবে, হুমকি দাঁড়াবে বেঁচে থাকা, বা শ্বাসকষ্ট বলেন বা আমার হাঁপানি বলেন, বা হচ্ছে যে এই ধরনের হচ্ছে কঠিন রোগ হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে আমাদের। ওকে, এরপর হচ্ছে কেস এক্সাম্পল, আচ্ছা দিল্লির ক্ষেত্রে বলা আছে। এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে সাস্টেনেবল আরবান মোবিলিটি। ওকে, তাহলে আমরা তার ডেফিনেশনটা দেখি যে এসএমআর বলতে কি বোঝে বা সাস্টেনেবল আরবান মোবিলিটি প্ল্যান বলতে কি বোঝে। সাস্টেনেবল আরবান মোবিলিটি প্ল্যান বা এসইএমপি বলতে যেটা বোঝে সেটা হচ্ছে যে সাধারণত হচ্ছে যে শহরের মানুষ হচ্ছে কি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতে সহজে চলাচল করতে পারে, এবং এবং সেই চলাচলটা যাতে কি এফিসিয়েন্ট হয় এবং সাস্টেনেবল হয় এবং হচ্ছে যে পরিবেশ বান্ধব হয়, সেক্ষেত্রে হচ্ছে যে সাস্টেনেবল আরবান মোবিলিটি হচ্ছে প্ল্যান করে। অর্থাৎ সাস্টেনেবল আরবান মোবিলিটি প্ল্যানটা হচ্ছে এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এর কারণ হচ্ছে যে সাধারণত হচ্ছে আমাদের শহরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে একটা মানে আমাদের ওখানে হচ্ছে বাস চলে, তারপর হচ্ছে দেন ট্রাক চলে, বা হচ্ছে যে সাইকেলের জায়গা আছে, হাঁটার রাস্তা আছে। ওকে, তাহলে সবগুলো মিলে হচ্ছে আমার কি করতে হবে, একসাথে প্ল্যান করতে হবে যাতে হচ্ছে সবগুলো মোডই একসাথে কি করতে পারে, চলতে পারে। ওকে, এটাই হচ্ছে সাস্টেনেবল আরবান মোবিলিটি প্ল্যানের গোলস, বা এটাই হচ্ছে সাস্টেনেবল আরবান মোবিলিটি। অর্থাৎ সহজ কথা হচ্ছে মানুষ যাতে শহরে খুব সহজে চলাচল করতে পারে এবং এই চলাচলটা যাতে পরিবেশ বান্ধব হয়, সেই ক্ষেত্রে হচ্ছে সাস্টেনেবল আরবান মোবিলিটি হচ্ছে যে দরকার, বা আরবান মোবিলিটি প্ল্যানিংটা দরকার। ওকে, এরপরে আসি হচ্ছে কি প্রিন্সিপাল অফ এসওএমপিস, তারা সরি সাস্টেনেবল আরবান মোবিলিটি প্ল্যান বা এসইএমপি। নাম্বার ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পার্টিসিপেটরি প্ল্যান, অর্থাৎ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। নাম্বার টু হচ্ছে ইন্টিগ্রেট ট্রান্সপোর্ট অ্যান্ড ল্যান্ড ইউজ, অর্থাৎ প্রত্যেকটা সংস্থা যাতে একসাথে কাজ করে এবং যথাযথভাবে ল্যান্ডটা ইউজ করা যায়, সেটা কিন্তু হচ্ছে প্ল্যানিং এর অংশ। এছাড়া হচ্ছে কিভাবে একটা সাস্টেনেবল এনভায়রনমেন্ট প্রোভাইড করতে পারে বা পরিবেশটা হচ্ছে আমাদের গ্রিন রাখতে পারি, কিভাবে হচ্ছে সেটা আমরা কিভাবে আমরা যানবাহনগুলো সবার জন্য অ্যাক্সেসিবল রাখতে পারি এবং ইকুইটি বজায় রাখতে পারি, এছাড়া কিভাবে হচ্ছে সেফটি এবং ইফিসিয়েন্সি প্রোভাইড করতে পারি। এই সব কিছু কিন্তু হচ্ছে সাস্টেনেবল আরবান মোবিলিটি প্ল্যানের অন্তর্ভুক্ত।
ওকে, এরপর আমরা দেখি হচ্ছে যে সাস্টেনেবল আরবান মোবিলিটি প্ল্যানের প্রসেসটা কি কি। প্রথম হচ্ছে প্রিপারেশন এন্ড অ্যানালাইসিস, অর্থাৎ তথ্য সংগ্রহ করতে হবে আমাদের, এবং হচ্ছে যে সেখানে কারা কারা আছে, এবং অর্থাৎ কতজন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে সেটাও দেখতে হবে। নাম্বার টু ভিশন এন্ড গোল সেটিং, একটা ভিশন এবং গোল সেট করতে হবে যে বর্তমানে আমি এখানে আছি, 1 বছর পর আমি কোথায় থাকবো, বা আমি কি ধরনের প্ল্যান করতে চাচ্ছি, তখন আমার সাকসেস রেটটা কেমন হবে, আর 10 বছর পরে হচ্ছে যে আমি কি প্ল্যানিং করতেছি এবং কি ধরনের সাকসেস পাবো, তাহলে ওই ভিশন এবং গোল থাকতে হবে। এছাড়া হচ্ছে নাম্বার 3 ডেভেলপমেন্ট অফ মেজার, অর্থাৎ আমার হচ্ছে যে বিভিন্ন ধরনের হচ্ছে কি থাকতে হবে, প্যাকেজ থাকতে হবে, যাতে করে হচ্ছে যে একটা মানে একই সাথে হচ্ছে আমার পেডিস্ট্রিয়ান যেতে পারে, একই সাথে হচ্ছে আমার সাইকেলিং হচ্ছে কি থাকবে, জোন থাকবে, একই সাথে হচ্ছে আমার কি যে বিআরটি অর্থাৎ স্পেশাল যে বাসগুলো আছে সেগুলো যেতে পারে, একই সাথে হচ্ছে আমার কি অন্যান্য যানবাহন গুলো যেতে পারে। সো ওইভাবে আমার প্ল্যান করতে হবে। ওকে, এরপর হচ্ছে সেটাকে মনিটরিং করতে হবে বা ইভলিউশন করতে হবে। এছাড়া হচ্ছে যে তার ইমপ্লিমেন্টেশন মানে শুধু প্ল্যানিং করলে হবে না, সেটা হচ্ছে কি করতে হবে, ইমপ্লিমেন্টেশনও করতে হবে। তো তার জন্য হচ্ছে যথাযথ হচ্ছে রেসপন্সিবিলিটি নেওয়া, বা ফান্ডিং এখন ফান্ডিং আছে কিনা, বা কাজটা টাইম মতো শেষ হবে কিনা সেদিকে হচ্ছে মনিটরিং বা ইভ্যালুয়েশন করতে হবে। ওকে, এরপরে আসি হচ্ছে এসইএমপি এবং ট্রেডিশনাল ট্রান্সপোর্ট প্ল্যানের মধ্যে পার্থক্য। মুড ফোকাস, এটা হচ্ছে মাল্টি মডাল, এটা হচ্ছে কার সেন্ট্রিক ট্রেডিশনালটা, আর প্ল্যানিং সাধারণত হচ্ছে লং টাইম, আর ট্রেডিশনালটা হচ্ছে শর্ট থেকে মিডিয়াম। স্টেক হোল্ডার রুল হচ্ছে যে এখানে খুবই হাই, অর্থাৎ এখানে পার্টিসিপেটর হচ্ছে বা জনগণের মতামতের উপর গুরুত্ব দেওয়া হয়। আর ট্রেডিশনাল প্ল্যান সাধারণত মতামত বা গুরুত্ব বা মতামতটা নেওয়া হয় না, নিলেও গুরুত্ব দেওয়া হয় না। আর ইভলিউশনটা এখানে সাথে কন্টিনিউ থাকে, আর ট্রেডিশনাল হচ্ছে যে কন্টিনিউ থাকে না। ওকে, এরপর আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে, যে লেইপাস জার্মানি বা ইন্ডিয়ার ক্ষেত্রে কেমন সেটা আমরা দেখব। তাহলে হচ্ছে দুটো যখন আমরা কম্পেয়ার করব, তখন আমরা আমাদের দেশের হচ্ছে কি করতে পারবো, যে আমরা আমাদের দেশের হচ্ছে অবস্থাটা কোথায় আছে সেটা হচ্ছে আমরা বুঝতে পারবো। ওকে, এরপর আসি হচ্ছে আমরা ক্লিন ট্রান্সপোর্ট টেকনোলজি, কিভাবে হচ্ছে যে আহ কি বলে যে কিভাবে হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের মানে ট্রান্সপোর্ট টেকনোলজিটাকে হচ্ছে যে আরো হচ্ছে যে ক্লিন করতে পারি, অর্থাৎ আরো সমৃদ্ধ করতে পারি। নাম্বার হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল, অর্থাৎ আমরা জানি যে টেসলা যে গাড়িগুলো আছে বা অটোনোমাস যে বাইক ভেহিকেল গুলো আছে, আমরা হচ্ছে এগুলো হচ্ছে যে কি করতে পারি, যে আমাদের রুটে বা আমাদের হচ্ছে যে দেশে নিয়ে আসতে পারি, যদি হচ্ছে যে এটা এখন পসিবল না, কারণ আমরা এখন অথবা ওই সময় যাইনি। বাট হয়তো ইন ফিউচার হচ্ছে আমাদের দেশে হচ্ছে অটোনোমাস ভেহিকেল চলে আসবে। আপনারা হয়তো জানেন যে অটোনোমাস ভেহিকেল নিয়ে স্যার অনেক দিন ধরে কাজ করতেছি, যেহেতু হচ্ছে আমাদের দেশে প্রপার সুযোগটা নাই বা ফ্যাসিলিটিস নাই, যার কারণে হচ্ছে যে আমি সেভাবে আগাতে পারতেছি না। তবে ইনশাল্লাহ খুব সামনে আপনারা ভালো কিছু হয়তো দেখতে পাবেন এটা নিয়ে। ওকে, এরপর আসি হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল ভেহিকেল, অর্থাৎ হাইড্রোজেন সিস্টেম ফুয়েল সেল আমরা বের করতে পারি। এছাড়া আমরা সিএনজির মতো হচ্ছে যে যানবাহনগুলো হচ্ছে যে আমরা কি করতে পারি, যে মানুষকে বলতে পারি এগুলো ইউজ করতে, বায়ো ফুয়েল টাইপের হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল যেগুলো আছে, বা নন মোটর যে ট্রান্সপোর্ট যেগুলো আছে, সাইকেলিং বা ওয়াকিং বা বাইসাইকেলিং। ওকে, বা হ্যাঁ বাইসাইকেলিং, তো এইগুলো হচ্ছে আমরা কি করতে পারি, যে মানুষকে উদ্বুদ্ধ করতে পারি যে আপনারা ইউজ করেন। এছাড়া হচ্ছে আমরা ডিজিটাল এবং স্মার্ট টেকনোলজি হচ্ছে যেমন উবার বা পাঠার মতো হচ্ছে আমরা রাইড শেয়ারিং হচ্ছে অ্যাপস নিয়ে আসি, তার আন্ডারে হচ্ছে যে আমরা ভেহিকেল গুলোকে নিয়ে আসতে পারি। বা যে সিএনজি লাগবে যেটা আছে যে সহজ, বা ট্রাক লাগবে, বা হচ্ছে যে সিএনজি লাগবে, এসব হচ্ছে আমরা দেখি যে আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন ট্রান্সপোর্টেশন, অর্থাৎ আমার জলবায়ুটা হচ্ছে যে মানে জলবায়ুটা কি ধরনের হচ্ছে যে ট্রান্সপোর্টটা হচ্ছে কি ধরনের রোল প্লে করে জলবায়ু পরিবর্তন, সেটা আমরা দেখব। সাধারণত হচ্ছে যে ট্রান্সপোর্ট সেক্টর হচ্ছে পরিবহন খাত থেকে হচ্ছে যে মোট জিএসজি যেটা আছে, অর্থাৎ জিএসজি হচ্ছে যে নির্গমন হচ্ছে 14% আসে, মূলত গাড়ি থেকে আসে। ওকে, এরপর হচ্ছে আমরা মিটিগেশন স্টেজ দেখি। আমরা সাধারণত হচ্ছে যে আমাদের ক্লাইমেট মানে ট্রান্সপোর্ট থেকে যে ধোঁয়াটা সেটা হচ্ছে আমরা 100% রিমুভ করতে পারবো না, অর্থাৎ যতটা মিটিগেশন করা যায়, এবং সেই ক্ষেত্রে যে স্ট্র্যাটেজি ফলো করা যায়, অর্থাৎ আমরা অ্যাবোর্ড বা শিট বা ইমপ্রুভের মতো হচ্ছে স্ট্র্যাটেজি ফলো করতে পারি। ওকে, এরপরে আসে টিওডি বা ট্রানজিট ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, আমরা অলরেডি হচ্ছে আলোচনা করেছি, যেমন জাপানের শহরের কথা আমরা বলেছিলাম কোন একটা লেকচারে, সেখানে হচ্ছে যে জাপানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের বাসা বাড়ি অফিস এবং হচ্ছে যে হসপিটাল, তারপরে হচ্ছে যে তাদের বাচ্চাদের হচ্ছে স্কুল, মার্কেট, খেলার মাঠ, সবকিছু হচ্ছে একটা সিটির মতো, যেমন আমাদের দেশে বসুন্ধরা সিটি বা নগরায়ণ সিটি বা এই সিটি ওই সিটির মতো হচ্ছে কি একটা জায়গা সবকিছু হচ্ছে থাকে আর কি। এটাই হচ্ছে যে টিউডি বা ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট।
এছাড়া হচ্ছে যে কার্বন প্রাইসিং এর ট্যাক্সেশন, অর্থাৎ ফুয়েলের ট্যাক্স বা কনজেশন চার্জ এবং কার্বন ক্রেডিট মার্কেটস, অর্থাৎ সাধারণত এগুলো আমাদের দেশে হয়ে থাকে না, বাইরের দেশে হচ্ছে যে যেহেতু তারা পরিবেশের প্রতি খুবই সচেতন, আর সেখানে হচ্ছে এই ধরনের ট্যাক্স হচ্ছে ইনক্লুড করা হয়। এছাড়া হচ্ছে আমরা ন্যাশনাল এবং সিটি লেভেল পলিসি হচ্ছে ফলো করতে পারি, এটা হচ্ছে ইন্ডিয়ান ক্ষেত্রে আমরা আমাদের দেশের পলিসি হচ্ছে যে গুলো দেখতে পারি। ওকে, আমরা হচ্ছে ইন্ডিয়ার সাথে যখন তুলনা করব তখন আমরা দেখতে পারবো যে আমাদের পলিসি মেকাররা হচ্ছে কতটুকু হচ্ছে যে অ্যাডভান্স নাকি কতটুকু হচ্ছে যে আমরা পিছিয়ে আছি, সেটা আমরা বুঝতে পারবো। ওকে, এরপরে গ্রিন ফ্রেট এবং লজিস্টিক্স আমরা অলরেডি দেখে আসছি যে সবুজ লজিস্টিক্স বা ফ্রেট মুভমেন্ট বা ফ্রেট বলতে আমরা যেটা বুঝি যে পণ্য পরিবহন করা। ওকে, এরপরে হচ্ছে মনিটরিং এবং রিপোর্টিং, অর্থাৎ কোনো একটা জিনিস যদি মনিটরিং না থাকে বা সেটা যদি রিপোর্ট না করি তাহলে একটা সময় হচ্ছে যে সেটার হচ্ছে যে আমরা সফলতা পাবো না, তার যে উদ্দেশ্য করা সেই উদ্দেশ্য হচ্ছে আমাদের সফল হবে না। ওকে, এন্ড ফাইনালি হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্ট ট্রান্সপোর্ট প্ল্যানিং, তার মানে হচ্ছে যে আমাদের এমন ভাবে রাস্তা বানাতে হবে যাতে করে সেটা হচ্ছে যে গরম বলেন, বন্যা বলেন, বা যদি আমাদের সমুদ্র পৃষ্ঠের পানি উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে যে মানে আমাদের যাতে হচ্ছে যে রাস্তাটা হচ্ছে টিকে থাকে বা টেকসই থাকে, যাতে হচ্ছে না ডিস্টোর্ট হয় বা না ভাঙে বা না ব্রোকেন হয়। ওকে, এছাড়া হচ্ছে আমরা গ্রিড প্রুফ বা পারমেবল রাস্তা বা ইউজ করতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে এতটুকু ছিল আমাদের লেকচার 11 বা পার্ট 11। আমাদের হচ্ছে যে C877 অর্থাৎ আরবান ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট কোর্সের হচ্ছে শেষ লেকচারটি ছিল লেকচার 11, অর্থাৎ এনভায়রনমেন্টাল অ্যান্ড সাস্টেনেবল হচ্ছে ট্রান্সপোর্ট। আমরা অলরেডি সেটা শেষ করেছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে স্যারকে নেক্সট ক্লাসে জানাবেন, স্যার ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেটা ইম্পর্টেন্ট বলা আবারও বলছি সেটা হচ্ছে এটা কেবলমাত্র লেকচার নোট, এখান থেকে জাস্ট আপনারা আইডিয়া ডেভেলপ করতে পারবেন। পরীক্ষার খাতায় আপনারা এখান থেকে হুবহু লিখতে পারবেন না। যদি কারো খাতা আমি পাই সেক্ষেত্রে হচ্ছে আমি হয়তো নাম্বার দিব না, হয়তো কথাগুলো কঠিন শোনাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আমি চাচ্ছি আপনারা মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসে কিছুটা হচ্ছে যে নিজের ভাষায় লিখেন। আমি যা যা লেকচার দিয়েছি তা হচ্ছে যে তা থেকে হচ্ছে যে আপনারা তা নিজের ভাষা করে লিখেন। এছাড়া চট্টগ্রাম ইউনিভার্সিটি আপনাদের যে বইগুলো সাজেস্ট করেছে রাইটারে সেগুলো হচ্ছে পড়েন, সেখান থেকে নোট তৈরি করেন। আমি যে রাইটার সাজেস্ট করেছি বইগুলো, যে রাইটারের বইগুলো সাজেস্ট করেছি সেগুলো পড়েন। তাছাড়া আপনারা চাইলে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, যদিও এখানে আপনাদের ক্রেডিবিলিটি কমে যাবে, বাট আপনারা চাইলে ইউজ করে নোট বানিয়ে পরীক্ষার হলে সেটা লিখতে পারবেন। ওকে, তাহলে এখানে হচ্ছে যে আমাদের পার্ট 11 তথা আমাদের সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ শেষ হলো। কার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে স্যারকে জানাবেন, স্যার তাহলে হচ্ছে এভাবে বুঝিয়ে দিব। আহ তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, ভালোভাবে প্রিপারেশন নেবেন।